ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে বাঙালিদের অবদান যেটুকু আছে তা হয়তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্যক্তিত্ব যাদের নাম না করলেই নয়। তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে 7ই জুলাই। তো এই দিনটিতে, আজকের দিনটাতে কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আলোচনা করছি আজকে, কারণ দিনটির একটি বিশেষ মাহাত্ম্য আছে। 7 জুলাই 1943 আজকের দিনেই নেতাজি আইএনএ মানে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই দিনটি হচ্ছে আজকে 7 জুলাই। তাই আজকের দিনটাতে আমার মনে হয় যে এই দিনটার থেকে ভালো দিন হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আলোচনা, আমাদের প্রিয় নেতাজিকে নিয়ে আলোচনা করার, এর থেকে ভালো দিন হয়তো আর হবে না। দিন অনেক আছে, প্রতিদিনই হয়তো তাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আজকের দিনটা একটা বিশেষ মাহাত্ম্য রাখে, সেই জন্য আজকের আলোচনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম জীবন থেকে যদি আলোচনা করি এবং শেষ পর্যন্ত তার ডিসঅ্যাপিয়ারেন্স পর্যন্ত যদি আলোচনা করি, তার মধ্যে যতগুলো কাহিনী উঠে আসবে ততগুলো কাহিনী শুধুমাত্র তার বীরত্বের গাথা নিয়েই। বীরত্ব এবং বুদ্ধিমত্তা, ব্রিটিশদের বিরুদ্ধে কোথায় কতটুকু পর্যন্ত যেতে হবে, কোথায় কত দূর পর্যন্ত যেতে হবে, তার একটা জ্বলন্ত নিদর্শন হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের বাঙালিদের পথপ্রদর্শক যদি বলো, আমাদের বাঙালিদের মনকে সতেজ করে রাখা, আমাদের বাঙালিদের বিদ্রোহ, প্রতিবাদ, এই সমস্ত জিনিসকে জ্বালিয়ে রাখার একটা জ্বলন্ত উদাহরণ যদি হয়, তাহলে কেউ সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম উড়িষ্যার কটকে 23 জানুয়ারি 1897 সালে হয়। তার বাবার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। জানকীনাথ বসু প্রথমে কলকাতাতেই ছিলেন, তাদের পূর্বপুরুষ কলকাতাতেই ছিলেন। তো তার প্রফেশনের সূত্রে, মানে তিনি 1885 খ্রিস্টাব্দে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তার লয়ের ডিগ্রি নেন, এবং তারপর প্রফেশনের জন্যই, নিতান্ত প্রফেশনের, তার নিজের প্রফেশনের জন্যই তিনি কটকে স্থানান্তরিত হন। এবং প্রভাবতী দেবী তার মা, তিনিও দত্ত পরিবারের, কলকাতায় দত্ত পরিবারের, মানে এক বৈভবশালী পরিবার, দত্ত পরিবার, সেই পরিবারেরই কন্যা। তো তার পুত্র নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রভাবতী দেবীকে নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন চিঠিতে আমরা তার মায়ের নাম খুব মানে উল্লেখযোগ্যভাবে পাই। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের ভারতের জনগণের প্রতি এবং ভারতবর্ষের প্রতি টান, সেই টানটা কিন্তু তার মায়ের কাছ থেকে এসেছিল। তার মায়ের বিভিন্ন গল্প, তার মায়ের বিভিন্ন, মানে তার মায়ের অবদান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি হওয়ার যে প্রাথমিকভাবে যে অবদান, সেটা হয়তো তার মায়ের অনেকটাই, প্রভাবতী দেবীর অনেকটাই হচ্ছে। তিনিও ভালো পরিবারের ছিলেন। মানে তিনি ভালো পরিবারের ছিলেন বলতে, তার একজন মানে পিতৃকুলের একজন মানে আঙ্কেল, দ্যাট মিন্স তার কাকা ছিলেন, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান চিফ জাস্টিস, ক্যালকাটা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস ছিলেন তিনি। তো সেই পরিবারের কন্যা ছিলেন। তো তিনিও পড়াশুনোকে যতটুকু মানে বুঝতেন বা জানতেন, সেটা নেতাজিকে দেওয়ার চেষ্টা করেছেন। এবং তার বাবা জানকীনাথ বসু, তিনি তো মানে ইংলিশ পড়াশুনোর উপরে বেশি ভিত্তিক ছিলেন, না ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন পড়াশুনোর উপরে বেশি বিশ্বাস রাখতেন। যেহেতু তিনি ভারতীয় ব্রহ্ম সমাজ, মানে কেশবচন্দ্র সেনের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি পরবর্তীকালে রায়বাহাদুর উপাধিও পান এবং 1930 সালে সেটা ত্যাগও করেন। তো এই হচ্ছে মোটামুটি তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড। তাদের ফ্যামিলিতে, তাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তার ফ্যামিলিতে অনেক অনেক মেম্বার ছিল, তার মধ্যে সুভাষচন্দ্র বসু ছিলেন একজন। তো সুভাষচন্দ্র বসুর প্রাথমিক যে পড়াশুনো, সেই প্রাথমিক পড়াশুনোটা শুরু হয় একটা ইউরোপিয়ান স্কুল, প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল থেকে, যেটা ব্যাপটিস্ট মিশনের আন্ডারে পড়ে। সেই স্কুল থেকে তার প্রথম শিক্ষা জীবন শুরু হয়। তারপর তিনি চলে যান র্যাভেনশা কলেজিয়েট স্কুলে। সেখানে র্যাভেনশা কলেজিয়েট স্কুলে যখন তিনি যান, সেখানে তার সঙ্গে তার শিক্ষক বেণীমাধব দাসের সঙ্গে তার আলাপ হয়, এবং সেখান থেকেই বেণীমাধব দাসকে তিনি প্রথম গুরু এবং শিক্ষক হিসাবে তিনি অনেকটা ভারতকে জানা, ভারতের মানে ভারতের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, এইগুলোকে জানা, বোঝা, সমস্ত কিছুই তিনি বেণীমাধব দাসের কাছ থেকে কিন্তু তিনি জানতে পেরেছিলেন এবং জেনেও ছিলেন।
তো সেই কলেজিয়েট স্কুল থেকে পাশ করে বেরোনোর পর, এবং ছোটোবেলার থেকেই তিনি বলার অপেক্ষা রাখে না, ছোটোবেলার থেকেই তিনি মেধাবী ছিলেন, স্বামী বিবেকানন্দের প্রতি তার অগাধ আনুগত্য ছিল, এবং সেইভাবেই এই স্কুল থেকে পাশ করার পর তিনি নর্মালি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তো প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার পর তার আইডিওলজিতে মানে একটা পরিবর্তন, আইডিওলজিক্যাল পরিবর্তন, মানে স্কুল যেহেতু ইউরোপিয়ান স্কুলে পড়াশুনো, ছোটোবেলার থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো, সেইভাবে বড় হওয়া, সেখান থেকে ফ্যামিলির মানে তার বাবার ইচ্ছে ওয়েস্টার্ন কালচার নিয়ে পড়াশুনো করা এবং সেইভাবে কেরিয়ার তৈরি করা, সেটা একটা, তার মায়ের আদর্শ তার মধ্যে রয়েছে, এইভাবে বেড়ে ওঠার মধ্যে একটা কনফ্লিক্ট মনের মধ্যে সবসময় ছিল যে তিনি কোন দিকে যাবেন, ভারতীয়দের প্রতি তার যে অগাধ টান ছিল সেই দিকে যাবেন, না বাবার কথা মতো নিজের কেরিয়ার তৈরি করবেন এবং ইউরোপিয়ানসদের মতো, মানে তখনকার মিডল ক্লাস সমাজের মধ্যে একটা ভাব ছিল এইরকম যে বাঙালি ঠিক আছে বাঙালি, কিন্তু চালচলন সমস্ত কিছু ব্রিটিশিয়ানদের মতো বা ইউরোপিয়ানসদের মতো, এরকম একটা ভাব ছিল। মানে এখন একটা সমাজে, আমাদের বাঙালির সমাজে যেটা এসছে না, যে বাংলা কথা বলতে পারি না, বাঙালিরা বাংলা কথা বলতে পারি না, হিন্দি অথবা ইংলিশটা খুব সচ্ছলভাবে বলতে পারি, কিন্তু বাংলাটা বলতে পারি না, বাংলাটা ঠিক আসে না, ঠিক ঠিক এই জিনিসটা না ব্রিটিশরাই আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছে। যেহেতু প্রথম বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গাটা থেকে ব্রিটিশদের গড়, এবং এই জায়গাটার থেকে ব্রিটিশরা উঠে পুরো সারা ভারতবর্ষ করেছে, তো সুতরাং এই জায়গার মানুষেরা প্রথম থেকেই এই রকমই মেন্টালিটি হয়ে এখনও পর্যন্ত আমরা সেই মেন্টালিটিতেই রয়ে গেছি যে না, আমাদের ভাষাটা হয়তো খুব একটা খারাপ, আমাদের ভাষাটা হয়তো খুব একটা ভালো না, পাশ্চাত্য ভাষা বা অন্য ভাষা হয়তো বেশি ভালো আমাদের থেকে। তো যাই হোক, তো তখনকার মিডল ক্লাস সেম আরও বেশি ছিল, সেই রকম ভয়ানক জায়গায় ছিল, এবং ভয়ানক জায়গায় ছিল মানে কি, পড়াশুনো করে চাকরি পেতে হবে, চাকরি ইউরোপিয়ানসদের ব্রিটিশদের আন্ডারে চাকরি পেতে হবে, সেরকম একটা মনোভাব ছিল, ব্রিটিশদের আন্ডারে প্রফেশন করলেও ব্রিটিশদের আন্ডারে করতে হবে, যেহেতু ব্রিটিশার্সরা ছিল, তো সেই মনোভাবেই বড় হচ্ছিল। তো এই দুটো কনফ্লিক্টের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু বেছে নিয়েছিলেন ভারতীয় আদর্শকে, ভারতীয় জাতীয়তাবোধকে বেছে নিয়েছিলেন। সেটাও একটা খুব ইন্টারেস্টিংভাবে তিনি কলেজিয়েট স্কুলে, মানে প্রেসিডেন্সি কলেজে যখন পড়ছেন, তখন প্রেসিডেন্সি কলেজে ক্লাস চলাকালীন ওটেন সাহেব নামে এক ব্রিটিশ প্রফেসর সঙ্গে তার বচসা হয়, কী নিয়ে, হিন্দু ধর্মের কিছু নিন্দা তিনি করেন ক্লাসের মধ্যে, এবং সেটা সুভাষচন্দ্র বসুর একদমই ভালো লাগেনি। তো তিনি তাকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই মারধর করেন, এবং তার সঙ্গে সতীর্থরাও ছিল, যারা তার সঙ্গে একসঙ্গে তাকে খুব পিটিয়েছিল আর কি, শোনা যায় চপ্পলে ছুঁড়ে মেরেছিল, জুতো ছুঁড়ে মেরেছিল। তো এই ঘটনার পরে তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে নর্মালি, ন্যাচারালি তাকে বের করে দেওয়া হয়, এবং সেখান থেকে তিনি চলে যান কেমব্রিজ স্কুলে পড়াশোনা করার জন্য। এই ঘটনাটা হচ্ছে 15ই সেপ্টেম্বর 1919, মানে ঠিক জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের পরবর্তী সময়। তিনি কিন্তু এইসব শুনছেন, এইসব জানছেন, ভারতের সমাজে কী হচ্ছে, আমাদের দেশে ব্রিটিশরা কীভাবে অত্যাচার করছে, সমস্ত কিছু তার মাথার মধ্যে রয়েছে। জালিয়ানওয়ালাবাগ ঘটনা সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে অবহিত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও যেহেতু বাবার নির্দেশ ছিল, বাবার নির্দেশে তাকে, তার পিতার নির্দেশে তাকে যেতে হয় দেশ ছেড়ে, কোথায়, কেমব্রিজ স্কুলে পড়ার জন্য আর উচ্চশিক্ষার জন্য। তো তিনি চলে যান 15ই সেপ্টেম্বর 1919, 15 সেপ্টেম্বর 1919। তো তারপর সেখান থেকেই শুরু হয় তার আইসিএস হওয়ার ট্রেনিং। তিনি আইসিএস হওয়ার ট্রেনিং নেন, এবং সেখানে তাকে এই আইসিএস হওয়ার ট্রেনিংয়ের সময় তিনি অনেক কিছু উপলব্ধি করেন। মানে অ্যাকচুয়ালি আইসিএস বা এখনকার দিনের যে আইএএস পরীক্ষা, এই পরীক্ষায় অনেক পেপার পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়। তার মধ্যে ইকোনমি থাকে, তার মধ্যে ফিলোসফি থাকে, তার মধ্যে ইতিহাস থাকে, ভূগোল থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থাকে, এবং লিটারেচার থাকে, ইংলিশ ল, তখনকার দিনে ছিল ইংলিশ ল, ইংলিশ পলিটিক্স, এই সমস্ত কিছু তিনি পড়েছিলেন, এবং এই সমস্ত কিছু পড়ার পরে তার জীবনের আরেকটা নতুন মোড় খুলে যায়। তিনি অনেক কিছু জানতে পারেন, ভারতীয় সমাজ সম্বন্ধে যতটা জানতে পারেন, ততটা ব্রিটিশ পলিটিক্স কী হচ্ছে, বাইরের পলিটিক্স মানে ভারতবর্ষের বাইরের পলিটিক্স কোথায় যাচ্ছে, কী হচ্ছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে, সারা ইউরোপের ইতিহাস তিনি জানতে পারেন, ইউরোপের ইতিহাস জানতে পারেন, ইউরোপের রাজনীতি জানতে পারেন, সমস্ত কিছু জানতে পারেন, এবং তার সঙ্গে দর্শন, সে তো আছেই। এই সমস্ত কিছু মিলে তার জীবনের একটা আলোড়ন সৃষ্টি হয়, এবং তিনি 1920 সালে, 1920 খ্রিস্টাব্দে তিনি আইসিএস পরীক্ষায় 4th হন। ভেবে দেখো,
একদিকে ভারতীয় দর্শন, ভারতীয় সমাজ, ভারতীয় রাজনীতি সমস্ত কিছু মাথার ভিতর চলছে, তাছাড়াও তার মধ্যেই তিনি পড়াশুনো করছেন। বলা হয় ওই সময় তাকে নাকি তিনি 8 মাস প্রিপারেশান, 8 মান্থ প্রিপারেশান নিয়েছিলেন। 8 মান্থের প্রিপারেশানে তাকে ঘর থেকে বাইরে বেরোতে দেখা যেত না। তিনি এতই বইয়ের ভিতরে সবসময় ডুবে থাকতেন, মেধাবী ছোটোবেলার থেকেই ছিলেন এবং বইয়ের ভিতরে সবসময় ডুবে থাকতেন। এবং এই 8 মাসের মধ্যে পড়াশুনো করে তিনি আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন, যেখানে ভারতীয়দের কোনো রকমভাবে সেখানে কোনো ফেসিলিটি দেওয়া হতো না, কোনো কিছুই করা হতো না সেই জায়গায় দাঁড়িয়ে। আর আজকের দিনে বাঙালিদের অবস্থা ঠিক সেই তলানিতে এসে ঠেকেছে, যেখানে এখনকার দিনে সারা ভারতবর্ষে যদি আইএএস এক্সাম হয়, সারা ভারতবর্ষে আইএএস এক্সামে যদি 1000 জন ক্যান্ডিডেট থাকে, তাহলে গুনে চানে 4-5 জনকে আমরা বাঙালিদের দেখতে পাই। কিন্তু 1947 সালের আগে কিন্তু এই অবস্থা ছিল না। ভারতবর্ষের হয়তো 1947 সালের আগে যত ভারতীয় আইসিএস আছে তার অধিকাংশ 80% বাঙালিরা ছিল। আর এখন বাঙালিদের সেই স্থানে খুঁজেই পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের অলসতার জন্য এবং আমাদের কিছু কিছু স্ট্র্যাটেজিক মিস্টেকের জন্য আমরা হয়তো এই জায়গা পৌঁছতে পারছি না আজকে, যেটা বাইরের সবাই সেই জায়গা দখল করছে। আমাদের কি ইন্টেলিজেন্স কমে যাচ্ছে? একদমই না। আমরা সেই জায়গায় চেষ্টা করছি না, সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি না, সেইভাবে আমরা পড়াশোনার লেভেলটাকে সেই জায়গায় বাড়াতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার এই সাবজেক্টগুলো পড়ার পরে তার জীবনে তার অনেক কিছু তিনি জানতে পারেন এবং সেই জানার থেকেই উপলব্ধি করার পরেই তিনি বুঝতে পারেন যে ভারতীয়দের এই জায়গার থেকে উদ্ধার করতে হবে এবং সেখান থেকেই তিনি একরকম ডিসিশন নিয়েই ফেলেন এবং তার মাকে লেখা তিনি চিঠিতে লেখেন যে আমি বাবার কথা রাখতে পারছি না, আমি তিনি আইসিএস অফিসার নিযুক্ত হওয়ার পরে তিনি 1921 খ্রিস্টাব্দে, 1920 সালে আইসিএস পরীক্ষা পাশ করেন, 1921 খ্রিস্টাব্দে তিনি আইসিএস চাকরি থেকে রিজাইন করেন। ভাবতে পারছো তখনকার দিনে আইসিএস পরীক্ষা, যেখানে সবথেকে উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে একজন থাকবে, তাদের ল্যাভিশ লাইফ লিড করবে, সমস্ত কিছু ঐশ্বর্য সমস্ত কিছু ছেড়ে সব পদ সমস্ত কিছু, আজকে একজন আইএএস অফিসার হওয়ার জন্য কত কিছু করছে। আর তখনকার দিনের আইসিএস অফিসারদের বিশাল ফেসিলিটি দেওয়া হতো, প্রচুর, মানে ম্যাজিস্ট্রেট বলা হতো তখন, তাদেরকে প্রচুর ফেসিলিটি দেওয়া হতো। সেই ফেসিলিটি ছেড়ে সমস্ত কিছু সুখ বিসর্জন দিয়ে তিনি দেশের কাজে নিজেকে অর্পণ করবেন বলে 1921 খ্রিস্টাব্দে তিনি রিজাইন করেন এবং তার রাজনৈতিক গুরু CR দাস, চিত্তরঞ্জন দাস, তাকে তিনি চিঠি লেখেন। 16 ফেব্রুয়ারি 1921 প্রথম চিঠি লেখেন এবং চিঠি লিখে তিনি জানান যে তার অভিলাষ, মানে তার কি ইচ্ছে, কি কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে। এবং তিনি তখন ওইখানে অত পড়াশুনো করে তিনি বুঝতে পারেন যে কংগ্রেস যেভাবে চলছে সেইভাবে ঠিকঠাক জায়গায় পৌঁছতে কংগ্রেসের হয়তো সময় লাগবে, বা কংগ্রেসের এই জায়গাগুলো উইকনেস আছে, এই জায়গাগুলো তাকে আরও স্ট্রং করতে হবে, কোন লেভেলে তাকে মিশতে হবে, তাদের ইকোনমি কোন লেভেলে তৈরি করতে হবে, এই জায়গাগুলো তিনি বলেন যে আমি এই জায়গাগুলোকে ঠিক করতে পারি, আমাকে দলের সঙ্গে যুক্ত হওয়ার একটা সুযোগ করে দিন, আমাকে কাজ করার সুযোগ দিন। CR দাসকে তিনি চিঠি লেখেন, প্রথম চিঠি। তারপর দ্বিতীয় চিঠি লেখেন 2 মার্চ, ওই একই 2 মার্চে 1921 দ্বিতীয় চিঠি লেখেন CR দাসকে তিনি। সেখানেও তিনি তার সেই জিনিসগুলোকেই আবার বলেন যে আমি দেশে ফিরতে চাই এবং দেশে ফিরে আমি সেখানে আপনাদের ইউনিভার্সিটিতে পড়াতে চাই, আমি প্রিন্সিপাল হিসেবে যোগদান করতে চাই, আপনাদের যদি সেখানে আপনাদের যদি কোনো এডিটোরিয়াল পেপার্স থাকে সেখানে এডিটর হিসেবে আমি কাজ করতে চাই, এই ধরনের তিনি চিঠিতে তিনি জানান এবং বলেন যে আমি দেশে ফিরছি। তারপর 16 জুলাইতে তিনি দেশে ফেরেন। 16 জুলাই 1921 তিনি দেশে ফেরেন। দেশে ফিরে প্রথমে তিনি বাড়ি যাননি, তিনি বম্বে ল্যান্ড করেন। বম্বে ল্যান্ড করে তিনি সোজা চলে যান কার কাছে? মহাত্মা গান্ধীর কাছে। তিনি সোজা চলে যান মহাত্মা গান্ধীজির কাছে এবং সেখানে গিয়ে তিনি তার সঙ্গে আলাপ করেন। তিনি তার সঙ্গে অনেকক্ষণ আলাপ আলোচনা করেন যে এই প্রবলেমসগুলো আছে, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, এই জায়গা, এবং সেখান থেকে তিনি তার সঙ্গে আলাপচারিতা সেরে তিনি ফিরে যান কলকাতার দিকে এবং কলকাতায় বাড়ি ফেরার আগে তিনি CR দাসের সঙ্গে তিনি CR দাসের সঙ্গেও আলোচনা করেন এবং CR দাসের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরেন। বাইরের রাজনীতি কী চলছে, দেশের রাজনীতি কীরকম চলছে, দেশের নিচু লেভেলের রাজনীতির সঙ্গে উঁচু লেভেলের রাজনীতির যোগাযোগ ঠিকঠাক হচ্ছে না, সমাজ নিচের লেভেলের সমাজ উঁচু লেভেলের সমাজের সঙ্গে। তখন কংগ্রেসের এই একটা প্রবলেম প্রথম থেকে ছিল। কংগ্রেস শুধুমাত্র মানে মহাত্মা গান্ধীজি তবু তো নিচের লেভেলের লোকের সঙ্গে, মহাত্মা গান্ধী আসার পরে গান্ধীজি আসার পরে নিচের লেভেলের লোকেদের সঙ্গে কংগ্রেস মিশতে শুরু করলো। তার আগে পর্যন্ত তো কংগ্রেস উচ্চবিত্তদের একটা শ্রেণী ছিল, উচ্চবিত্তদের একটা সংগঠন ছিল, এটাই বলা হতো কংগ্রেসদের উচ্চবিত্তদের সংগঠন। নিচু লেভেলের লোকেদের সঙ্গে মিশতই না, মানে যোগাযোগই ছিল না। এবং যদি সারা ভারতবর্ষকে স্বাধীন করতে হয় তাহলে সব লেভেলের লোকেদেরকে একসঙ্গে নিয়ে, ইউথ,
বৃদ্ধ আবাল বনিতা সবাইকে নিয়ে লড়তে হবে, তাছাড়া তো লড়া সম্ভব না। মহাত্মা গান্ধীজি সেই সংগঠনটা খুব স্ট্রংলি করেছিল এবং তার মধ্যে যে কয়েকটা ক্ষোভ ছিল, মানে শ্রমিক সংগঠনকে এক জায়গায় রাখা, তারপরে ডিপ্রেসড ক্লাসেসকে এক জায়গায় রাখা, জাত ধর্ম তখন একটা জায়গায় ছিল, সেই সব ক্ল্যাশগুলোকে যাতে মানুষের মধ্যে না থাকে সেইগুলোকে এক জায়গায় নিয়ে আসা, ধর্মের ভিত্তিতে এক জায়গায় নিয়ে আসা। আইএনসিকে এরকম এক সময় অপবাদ দেওয়া হতো যে আইএনসি শুধুমাত্র হিন্দুদের সংগঠন, মুসলিমদের সংগঠন নয়, তার যথেষ্ট কারণও ছিল। তো সেই সব জায়গাগুলোকে নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিলেন যে ঠিকঠাক করতে, এবং ঠিক সেই মতোই চলছিল। তিনি এসে যোগদান করেন কোথায়? আলটিমেটলি কংগ্রেসে তিনি যোগদান করেন। 1921 সালে তিনি এসেই প্রথম তিনি ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন, এবং ন্যাশনাল কংগ্রেসে যোগদান করার পরপরই তার প্রথম কাজ ছিল, যেটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি প্রথম ছিল, সেটা হচ্ছে প্রিন্স অফ ওয়েলস, ব্রিটিশদের একটা প্লেসের একটা সিটির নাম হচ্ছে ওয়েলস, সেখানকার প্রিন্স অফ ওয়েলস এর ভারতে আসার কথা ছিল। তো তার ভারতে আসা বয়কট করাই ছিল তার প্রথম রাজনৈতিক হাতেখড়ি, রাজনীতিতে তার প্রবেশ, এই ছিল তার কাজ। সেই বয়কটটাতে তিনি সামিল ছিলেন, এবং স্বাভাবিকভাবেই যেহেতু বয়কটে সামিল ছিলেন সেহেতু তিনি অ্যারেস্ট হন, এবং সেই তার প্রথম জেল যাত্রা। এটা বলা হয় যে নেতাজি তার দীর্ঘ 20 বছরের জীবনে তার প্রথম আইসিএস পরীক্ষা থেকে, মানে 2021 সাল থেকে তার রাজনীতিতে চলা শুরু, এবং 1921 সাল থেকে তার রাজনীতিতে চলা শুরু, এবং 1945 সাল পর্যন্ত তার এই দীর্ঘ 20-22 বছরের রাজনৈতিক ইতিহাসে তিনি 11 বার জেলে গেছিলেন, ঠিক আছে না? তো এই তার প্রথম জেল যাত্রা। তো স্বাভাবিকভাবেই জেলে চলে যান। তারপরেই 1921 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটছিল, কিন্তু সবই কার আন্ডারে? মহাত্মা গান্ধীজির, মানে গান্ধীজি সেই সময় কী চলছিল? নন কোঅপারেশন মুভমেন্ট আমরা জানি সেই সময় কী চলছিল। 1921 খ্রিস্টাব্দে নন কোঅপারেশন মুভমেন্ট চালাচ্ছিলেন গান্ধীজি, তাই তো? তো নন কোঅপারেশন মুভমেন্টেরই পার্ট ছিল এই বয়কট। সেই পার্টেরই, নন কোঅপারেশন মুভমেন্টেই আমাদের নেতাজি তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং সেই নন কোঅপারেশন মুভমেন্ট যখন 1922 খ্রিস্টাব্দে ওই চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মহাত্মা গান্ধীজি তুলে নিলেন নন কোঅপারেশন মুভমেন্ট, সেই সময় নেতাজি এবং নেতাজির যে অ্যাকচুয়ালি রাজনৈতিক শিক্ষাগুরু যে ছিলেন সিআর দাস, তিনি নেতাজি সিআর দাসকেই তার রাজনৈতিক শিক্ষাগুরু মানতেন। তারা তাতে হতাশ হন প্রবলভাবে। একটা দল তখন ছিল প্রো চেঞ্জার্স, একটা দল ছিল নো চেঞ্জার্স, দুটো দলে ভাগ হয়ে গেছিলো রাজনীতি বলতে ভারতীয় কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে গেছিলো, প্রো চেঞ্জার্স, নো চেঞ্জার্স। তো এই প্রো চেঞ্জার্স যারা ছিল তাদের মধ্যে সিআর দাস, মতিলাল নেহেরু, এরা ঠিক ওই দলের ছিল যারা 1922 খ্রিস্টাব্দে আলাদা হয়ে গিয়ে নিজেদের একটা স্বরাজ পার্টি গঠন করেন আলাদাভাবে, এবং তারা চেয়েছিল যে লেজিসলেশনের মধ্যে গিয়ে, মানে ব্রিটিশ লেজিসলেশনের সিস্টেমের মধ্যে গিয়ে দেশকে পাল্টাতে হবে, দেশের সিস্টেমটাকে, অ্যাডমিনিস্ট্রেশনটাকে পাল্টাতে হবে, এবং সেটা হয়েও ছিল। সিআর দাস তিনি প্রথম কলকাতার মেয়র হন, 1900সিআর দাস কলকাতার মেয়র হন। ঠিক এই সময় তার আগের মুহূর্তে এই চৌরি চৌরার ঘটনার পরেই মহাত্মা গান্ধীজিকে কিন্তু 2 বছরের জন্য জেলেও রাখা হয়। 2 বছরের জন্য তাকে জেল হেফাজতে রাখেন। এবং সেই সময় এই যে ভ্যাকেন্ট পিরিয়ড, মানে গান্ধীজি তখন ছিলেন ইন্সপিরেশন সবার, তো এই যে ভ্যাকেন্ট পিরিয়ড, সেই সময় সিআর দাস আর মতিলাল নেহেরু তখন মানে নেক্সট রাজনৈতিক অ্যাক্টিভিটি, মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি কী হবে, কেমন হবে, সেই সব কিন্তু এই করার জন্যই কিন্তু তাদের এই স্বরাজ পার্টি, তাদের আলাদা হওয়া, কংগ্রেসের থেকে আলাদা হওয়ার কোনো রকমের ইয়ে ছিল না। তাদের এই যে নেক্সট রাজনীতির পলিটিক্যাল অ্যাজিটেশন কী হবে, নেক্সট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কী হবে, সেইগুলোর জন্যই তারা আলাদা রাজনৈতিক দল হিসেবে এটাকে গঠন করেন, এবং সেখান থেকে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যায়। তো তিনি মেয়র এবং এই সময় নেতাজি তখন কী করছে, নেতাজি তখন জেল থেকে বেরিয়ে ওই সময় উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গলে
ফ্লাড মানে বন্যায় দুস্থদের ত্রাণ বিলি করতে যান তিনি সেই সময়টাতে। এবং ঠিক সেই সিচুয়েশানে সিআর দাস কলকাতার মেয়র হওয়ার পরে আমাদের নেতাজিও ফিরে আসেন, এবং নেতাজি ফিরে এসে কলকাতা কর্পোরেশনেই ক্যালকাটা কর্পোরেশনেই তিনি সিইও হিসেবে জয়েন করেন, এবং সিআর দাসের সঙ্গে একসঙ্গে এক হাতে কাজ করতে থাকেন। সেইখান থেকেই সবাই বুঝতে পারে যে নেতাজি কত বড় মাপের অ্যাডমিনিস্ট্রেটর, সেইখান থেকেই প্রথম বোঝা যায়। এবং তিনি খুব ভালোভাবেই অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা করছিলেন। কিন্তু হঠাৎই 1925 খ্রিস্টাব্দে সিআর দাস মানে আমাদের চিত্তরঞ্জন দাস মারা যান। এতে নেতাজির সামনে নতুন আরেকটা প্রবলেম এসে উপস্থিত হয়। কারণ যার তার হাতে খড়ি ছিল রাজনৈতিক মানে ক্রিয়াকলাপ বা রাজনৈতিক অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটির হাতে খড়ি ছিল, যে শিক্ষাগুরু ছিল, তার এইভাবে চলে যাওয়া, মানে তিনি অ্যাকচুয়ালি সিআর দাস 56 বছর বয়সে মারা যান, এবং অত্যধিক মানে কাজ করার ফলে, প্রচণ্ড প্রেশার নেওয়ার ফলে অ্যাকচুয়ালি তার মৃত্যু হয়। তো এইটাকে তিনি ঠিকভাবে নিতে পারেননি, নেতাজি ঠিকভাবে নিতে পারেননি। এবং তার মধ্যেখানে কী হয়, তার মাঝে একটা ঘটনা ঘটে। 1924 সালে তিনি যখন মেয়র মানে কলকাতা কর্পোরেশনের সিইও ছিলেন, তখনও তো রাজনৈতিক অ্যাক্টিভিটিতে তো সরে দাঁড়াননি। রাজনৈতিক অ্যাক্টিভিটি চলাকালীন তাকে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করে তাকে বার্মায় পাঠিয়ে দেওয়া হয়, ম্যান্ডেলাই জেলে। বার্মার ম্যান্ডেলাই জেলে তাকে পাঠানো হয়, এবং 1924 থেকে প্রায় আড়াই বছর 1927 খ্রিস্টাব্দে তাকে রিলিজ করা হয়। তো 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই আড়াই বছর সেখানকার জেলে তিনি ছিলেন। 1927 খ্রিস্টাব্দে ফিরে আসার পর 1928 খ্রিস্টাব্দে নেতাজি জওহরলাল নেহরুর সঙ্গে মিশে একটা কংগ্রেসের মধ্যেই একটা আলাদা লেফট উইং তৈরি করেন। লেফট উইং বলতে কংগ্রেসের ওই সময় গান্ধীজির সঙ্গে নেতাজির এবং জওহরলাল নেহরুর দুজনেরই মতবিরোধ বা মতপার্থক্য হতেই থাকতো। মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে নেতাজি এবং জওহরলাল নেহরু তারা ছিলেন মানে ইউথ নেতা, নিজেরাও ছিলেন তখন ইয়াং, তাদের রক্ত গরম ছিল, মানে গরমপন্থী লিডার তারা ছিলেন। তো তারা চেষ্টা করছিলেন যে কোনো রকমেই হোক স্বাধীনতা আমাদের চাই। সুভাষচন্দ্র বোসের একটাই দাবি ছিল যে পূর্ণ স্বরাজ ছাড়া কোনো রকমভাবেই কোনো কিছু কম্প্রোমাইজ করা ব্রিটিশদের সঙ্গে যাবে না, তারা ডোমিনিয়ন স্টেটাসের দিকে তারা হাঁটবে না। ঠিক আছে, পূর্ণ স্বরাজের দাবিতে তারা কিন্তু আলাদা একটি লেফট উইং আর রাইট উইং, তখন কংগ্রেসের মধ্যে ভাগ হয় কীভাবে, লেফট উইং আর রাইট উইং, এই দুটো ভাগে ভাগ হয়। দ্যাট মিনস এরকম নয় যে স্প্লিট হয়ে যায়, সেরকম নয়, কিন্তু ইউথদের নিয়ে নেতাজি জওহরলাল নেহরু তারা লেফট উইংয়ে আলাদাভাবে মতবাদ তারা প্রচার করতে থাকেন, এবং সেইভাবে তারা চলতে থাকে। 1931 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতা হন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে নেতাজি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রেসিডেন্ট পদে কাজ শুরু করেন, এবং তিনি নিযুক্ত হন। ততদিনে তিনি ইউথদের মধ্যেও খুব পপুলার হয়ে গেছেন, তার পপুলারিটি বাড়ছে। 31-32 সাল আস্তে আস্তে নেতাজির পপুলারিটি এতটাই বাড়ে যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর পরে তৃতীয় ব্যক্তি যদি ন্যাশনাল কংগ্রেসে বা ইন্ডিয়ার রাজনীতিতে কেউ থাকে, তার নাম ছিল সুভাষচন্দ্র বসু। মানে জওহরলাল নেহরু আর সুভাষচন্দ্র বসু প্যারালালে ছিলেন, মহাত্মা গান্ধীর পরে এরা দুজনেই ছিলেন ইন্ডিয়ার রাজনীতির প্রধান ব্যক্তিত্ব 1930-32 সাল পর্যন্ত এই সিচুয়েশন। তারপরে আমরা জানি যে সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্ট মহাত্মা গান্ধীর আন্ডারে চালু হয়। ওই সময় তারপরে একটা ভ্যাকেন্ট পিরিয়ড 32 থেকে 38 পর্যন্ত, 36-37 4-5 বছরের একটা ভ্যাকেন্ট পিরিয়ড রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে একটা ছিল সেই সময়, পলিটিক্যাল রাজনীতিতে। এবং সেই সময় নেতাজির কিছু শারীরিক সমস্যা উপস্থিত হয়, এবং শারীরিক সমস্যা বলতে তার টিবি হয়। তো তখন টিবি খুব ভয়ঙ্কর একটা রোগ ছিল। এখন যেরকম টিবির ভ্যাকসিন চলে এসে টিবির ওষুধ পাওয়া যায়, এখনও টিবি ভয়ঙ্কর কিছু কিছু ক্ষেত্রে, মানে খুব মানে পোর এরিয়ায় বা বস্তি এলাকায় বা যেখানে পুষ্টির অভাব থাকে সেই সব জায়গায় এখনও পর্যন্ত টিবিতে মানুষ মারা যায়। কিন্তু তখনকার টিবি খতরনাক ছিল, তখন টিবি হলে মানুষ বাঁচতই না, এরকম একটা ব্যাপার ছিল। যখন যক্ষা রোগ বা তাকে ক্ষয় রোগ বলতো, ঠিক আছে। তো টিবির ট্রিটমেন্টের জন্য তিনি তখন চলে যান বিদেশে, ভিয়েনাতে, এবং ভিয়েনাতে গিয়ে তার সঙ্গে আলাপ হয় ভিট্টল ভাই প্যাটেলের। এবং এই ভিট্টল ভাই প্যাটেলের সঙ্গে
তিনি পরামর্শ করেন, সুভাষচন্দ্র বসু তিনি ওখানে বসেই পরামর্শ করেন। এবং বিঠ্ঠলভাই প্যাটেল যেহেতু তিনি নিজে অতটা বেশি অ্যাক্টিভ ছিলেন না, তিনি তার সম্পত্তির পুরো অংশ সুভাষচন্দ্র বসু যাতে ঠিকঠাক করে কাজ করতে পারে তার জন্য তিনি তাকে দিয়ে দিয়েছিলেন, যে যাতে ভারতবর্ষের পুরো রাজনৈতিক সংগঠন ফালানো সমস্ত কিছু যাতে তিনি ঠিকঠাকভাবে চালাতে পারেন। এবং সেখানে তারা এই মানে এটা বুঝতে পারেন, কারণ তখনকার বিভিন্ন লিডারদের সঙ্গে সেখানে তিনি তিনি মেশেন। যেমন তার মধ্যে মুসোলিনি ছিল, তারপরে ডি ভেলেরা ছিল আয়ারল্যান্ডের। তো এনাদের সঙ্গে মিশে তারা বুঝতে পারেন যে ভারতবর্ষকে যদি স্বাধীন করতেই হয় প্রকৃতভাবে, তাহলে বিদেশিদের সাহায্য অবশ্যই নিতে হবে। তার কারণ ভারতের তখন ব্রিটিশরা ভারত শাসন করছে, এবং ভারত শাসন করার সময় এমন একটা পজিশন যে ভারতবর্ষের ভিতরে কী হচ্ছে সেটা ব্রিটিশিয়ানসরাও জানতো না। ব্রিটিশিয়ানসদের মধ্যে এমন পলিটিক্যাল লিডার ছিল যারা লিবারেল ছিল, কিন্তু তারা আলটিমেট ব্রিটিশরা ভারতের লোকেদের সঙ্গে কেমন অত্যাচার করছে তাদের সেই পৌঁছতোই না সেই খবর। মাঝে মাঝেই আমেরিকা থেকে বা অন্য দেশ থেকে কয়েকটা জার্নালিস্ট আসতো, তাছাড়া বাদবাকি কোনো খবরই সেখানে পৌঁছতে দেওয়া হতো না। ঠিক এখনকার মতো, এখন যেরকম আমাদের দেশের যে নিউজ এডিটাররা আছে, মানে আমাদের দেশের এডিটাররা সত্যি, আমাদের দেশের নিউজ রিপোর্টাররাও এরাও তো মহান। মানে কি করে একটা দেশের নিউজ রিপোর্টার 161 মানে 183 যে র্যাঙ্কিংয়ের মধ্যে 161 থেকে এত আনন্দের সহিত খবর পড়তে পারে, আমার তো জানা বোঝার বাইরে। অ্যাকচুয়ালি আমরা যদি কোনো র্যাঙ্কিং হয়, যদি পরীক্ষা কোনো এক্সাম হয়, এক্সামে যদি 183 জন পরীক্ষায় বসে, আমার র্যাঙ্ক যদি 161 হয়, তাহলে তো আমি ধরবো নিজেকে আমি যে ফেলের থেকেও ফেল করেছি, মানে জিরো পেয়েছি হয়তো। তো মাইনাসে রান করছি। তো সেই জায়গায় থেকে এত উল্লাস তাদের মধ্যে এত বিজয় উল্লাস, মাঝে মাঝেই দেখি এমন অ্যাক্টিং করে টিভিতে বসে, তো ভাবার কল্পনার বাইরে। যদি কেউ সুইসাইড করার ইচ্ছে হয়, তাহলে এদেরকে দেখলে মনে হয় সুইসাইড করার ইচ্ছেও মরে যাবে, যে এরা যখন করছে না তখন আমি কেন করব। তো যাই হোক, তো তখনকার ব্রিটিশদের ঠিক সেম জিনিস ছিল। তখন যা চাইতো, মানে শাসক দল যা চাইতো সেটাই ছাপানো হতো, তার বেশি বাইরে কিছু জানানো হতো না। সব রাজনৈতিক সবসময় হয়, যেমন এখন হচ্ছে তখন ঠিক তেমনই হতো। তো সেইটাকে ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দেওয়া, বা বাইরে নিয়ে যাওয়া, বাইরের দেশের সাহায্যে ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়ানো, এই ধরনের পরিকল্পনা কিন্তু সুভাষচন্দ্র বসুর মাথায় তখন থেকে ঘুরছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে 1934 খ্রিস্টাব্দে। তিনি বিদেশ থেকে গভর্নমেন্টের পারমিশন ছাড়াই তিনি 1934 খ্রিস্টাব্দে ভারতবর্ষে একবার আসেন। সেটা কিসের জন্য না, তার বাবার মৃত্যুর জন্য। তার বাবা মারা যান, সেই কারণে তিনি একবার ভারতবর্ষে ফিরে আসেন, কিন্তু তারপর আবার তিনি বিদেশে চলে যান। তো বিদেশে থাকাকালীন, মানে ইউরোপে থাকাকালীন 1938 সালে তার অ্যাক্টিভিটি কিন্তু বাইরে তার চলেই যাচ্ছে। তিনি বিভিন্ন নেতাদের সঙ্গে ঘুরছেন, নেতাদের সঙ্গে কথা বলছেন, ইটালি বলো, আয়ারল্যান্ড বলো, জার্মানি বলো, যেগুলো ব্রিটিশ মানে অ্যান্টি ব্রিটিশ যে কান্ট্রিগুলো ছিল ইউরোপে, তাদের সবার সঙ্গে, সব লিডারদের সঙ্গে তিনি কথা বলছেন, তাদের সঙ্গে তাদের ভিউ নিচ্ছেন, তারা কীভাবে হেল্প করতে পারে সেটা দেখছেন, রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো দেখছেন, সমস্ত কিছু তিনি তার মধ্যে করছেন। তো সেই রকম কাজ করার সময় তার মধ্যেই 1938 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, মানে তার পপুলারিটি এতটাই বাড়ে, ইউরোপে থাকাকালীন তিনি ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টের পদে মনোনীত হন। ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টের পদে মনোনীত হন। তিনি ইউরোপে রয়েছে বা দেশের বাইরে রয়েছে, তারপরেও তিনি মনোনীত হচ্ছে। তাহলে পপুলারিটি কোথায় গেছিল সুভাষচন্দ্র বসুর, সেটা ভাবতে হবে। তো তিনি ফেব্রুয়ারিতে ফিরে আসেন, ফেব্রুয়ারিতে ফিরে এসে প্রেসিডেন্টশিপ নেন, এবং সেই কংগ্রেসের সেশন ছিল হরিপুরা সেশন 1938, যেটাতে তিনি প্রেসিডেন্ট হন। এবং 1939-এ তিনি সেই প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি প্রচুর রিফর্মস আনেন, এদিক ওদিক করে অনেক রিফর্মস কংগ্রেসের ভিতরে নিয়ে আসেন তিনি আর জওহরলাল নেহরু মিলে। 1939-এ তিনি আরেকবার রি-ইলেকশনের জন্য দাবি করেন, কারণ তিনি বলেন যে 1 বছরের টেনিয়ারের মধ্যে তেমন কিছু চেঞ্জেস আনা সম্ভব নয়। তিনি আরেক বছর থাকার জন্য তিনি রি-ইলেকশনে নিজের নাম নমিনেট করেন, এবং তিনি জিতেও যান। কিন্তু গান্ধীজি পদত্যাগ করেন। মানে ন্যাশনাল কংগ্রেস থেকে সরে দাঁড়ান, কারণ গান্ধীজির মনোনীত যে প্রার্থী ছিলেন সেই প্রার্থী পট্টাভি সিদ্দারামাইয়া, সেই প্রার্থী হেরে যাওয়ার কারণে গান্ধীজির সেই জায়গাটায় একটা ইগোর প্রবলেম হয়, এবং গান্ধীজি ন্যাশনাল কংগ্রেস থেকে সরে দাঁড়ান। ঠিক এই মতো অবস্থায় তিনি বুঝতে পারেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পারেন জায়গাটা ঠিক হচ্ছে না, তখন তিনি নিজেই পদত্যাগ করে সেই জায়গার থেকে সরে আসেন, এবং পদত্যাগ করেন ত্রিপুরী কংগ্রেস, সেটা
ত্রিপুরী কংগ্রেসের সেশনে, ত্রিপুরী কংগ্রেসের সেশন 1939 তিনি নিজেই রিজাইন করেন প্রেসিডেন্ট পদ থেকে, এবং নিজে রিজাইন করে সেই বছরই তিনি তৈরি করেন আরেকটা দল, তার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তার রাজনৈতিক অ্যাক্টিভিটি ফরওয়ার্ড ব্লক থেকে শুরু হয়। এবার যাই হোক, আজকের সেশনটা অনেক বড় হয়ে গেছে, তো এই সেশনের নেক্সট পার্ট মানে আইএনএর গঠন এবং আইএনএর যে পরবর্তী পথ চলা, নেতাজির সঙ্গে পথ চলা, আইএনএর আগে আইএনএ কে গঠন করেন, আইএনএর কোথায় গঠন হয়, কিভাবে গঠন হয়, কিভাবে তারা আমাদের দেশের আমাদের দেশের প্রথম কোন স্থানে তারা স্বাধীনতা পায়, এই বিভিন্ন কথা নিয়ে, এই সমস্ত কিছু আইএনএর ডিটেলসটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকে এইটুকুই, থ্যাংক ইউ।